নমস্কার। ২০২৬ বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের একমাত্র উপনির্বাচন নদিয়ার আশি কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন। আর এই উপনির্বাচনকেই পাখির চোখ করে লড়াইয়ের ময়দানে নেমেছে শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দল। আগামী ১৯শে জুন এই কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। আর আজকে আমাদের সাথে রয়েছেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। নমস্কার, প্রথমেই আপনাকে স্বাগত। দিদি, শুরুর দিন থেকেই প্রচার করছেন, এখনো পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন? নমস্কার। আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আছি। প্রত্যেক দিন মানুষের কাছে পৌঁছচ্ছি, ভোট ভিক্ষা চাইছি এবং মানুষের কাছে গিয়ে যেটা দেখতে পাচ্ছি, আমাদের বিশেষ করে দিদির প্রতি এবং আমাদের দলের প্রতি আহ, আস্থা, ভালোবাসা, আবেগ এবং উচ্ছ্বাস ভীষণ ভালো সাড়া পাচ্ছি। এলাকার মানুষ কি দাবি বা অভিযোগ করছে? দেখুন, কালীগঞ্জ ব্লকের যিনি বিধায়ক ছিলেন, তিনি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে যান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বিধায়কের যে সমস্ত অসম্পূর্ণ কাজ, এলাকার লোক সেটাই দাবি করছে সেই কাজগুলো যেন অব্যাহত থাকে এবং চালিয়ে যেতে পারি। তো আমি আপনাদের আশীর্বাদে যদি জয়ী হই, আমার চেষ্টা থাকবে বিধায়কের যে সমস্ত অসম্পূর্ণ কাজ সেগুলোকে আগে হাত দেওয়া। জিতলে সবার আগে কোন কাজগুলোকে আপনি প্রাধান্য দেবেন? ঠিক যেমনটা বললাম, বিধায়কের অসম্পূর্ণ কাজগুলো দিয়ে আমি হাত দেব। তা সত্ত্বেও আমি যখন প্রত্যেক দিন বুথে বুথে ভিজিট করছি, মানুষের দ্বারে পৌঁছচ্ছি, স্থানীয় কিছু সমস্যা উঠে আসছে, সেগুলো লিখে রাখছি এবং আমার ক্ষমতায় যতটুকু কুলোবে, এই নির্বাচনী যে টার্মটা উপনির্বাচনের খুবই কম, তো যত সাধ্য আমি আমার চেষ্টা করব স্থানীয় সমস্যাগুলো সমাধান খোঁজার। আচ্ছা, একটা সোজা সাপটা প্রশ্ন, মানুষ আপনাকেই কেন ভোট দেবে? দেখুন, কালীগঞ্জের বুকে ২০১১ সাল থেকে তৃণমূল জয়ী হয়ে আসছে এবং প্রথমবার যখন ২০১১ সালে এখানকার বিধায়ক জয়ী হন শরীয়ুল নাসিরুদ্দিন আহমেদ, তিনি প্রায় ১৫৬ কোটি টাকার কাজ এই কালীগঞ্জের বুকে করে গেছেন। তারপরেও ২০২১ সালে তিনি প্রচুর কাজ করেছেন এবং আমাদের সরকার ৩৬৫ দিন দিন রাত মানুষের পাশে থেকে ৭০টিরও বেশি প্রকল্প দিয়ে মানুষের জীবনকে ঘিরে রেখেছেন, ভালো রেখেছেন। বাংলার মানুষ, কালীগঞ্জের মানুষ তাতে ভালো আছে। আমার আশা এগুলো দেখেই আমাদের দীর্ঘদিনের যে একটা লেগাসি এবং দলের উন্নয়ন, সেটার কে ভিত্তি করেই মানুষ আমাদের সপক্ষে রায় দেবে। বিগত দিনের ফলাফলের থেকে এই উপনির্বাচনের ফলাফলে কেমন পার্থক্য হতে পারে বলে আপনি মনে করেন? বিগত দিনে আপনারা দেখেছেন যে, যদি আমি বলি যে লোকসভা বা বিধানসভা নির্বাচন, তৃণমূল বেশ ভালো মার্জিনেই বিপক্ষদের হারিয়ে ক্ষমতায় এসেছে এবং আমার আশা, আমি যে ধরনের উচ্ছ্বাস এবং ভালোবাসা মানুষের কাছে পাচ্ছি, যে বিগত দিনের যে ব্যবধানটা ছিল লোকসভা এবং বিধানসভা নির্বাচনে, আমাদের চেষ্টা এবং আশা রইবে যেন সেই ব্যবধানকে আমরা ছাপিয়ে যেতে পারি। আচ্ছা, দলের গোষ্ঠী কোন্দল কি আছে, বা এই নির্বাচনে তার কতটা প্রভাব পড়তে পারে? দেখুন, এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা আমি যখনই মিডিয়ায় আসি তখনই শুনতে পাই। বাস্তবে কিন্তু কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কিচ্ছু নেই। আম আমরা যবে থেকেই উপনির্বাচন ঘোষণা হয়েছে, তৃণমূল কংগ্রেস, কালীগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস, আমরা একটা পরিবারের মতো ঝাঁপিয়ে পড়ে শত্রুদের মোকাবিলা করছি, বিরোধী পক্ষের মোকাবিলা করছি এবং আমাদের যিনি এমপি ম্যাডাম আছেন এবং আমাদের মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী সবাই ইনলাইন, আমরা একটা টিম ওয়ার্ক করছি এখানে, যেখানে দলের সকলেই হাতে হাত মিলিয়ে আমরা এই নির্বাচনী লড়াই লড়ছি। প্রচারে বিরোধী কোন দলের প্রভাব নজরে এসেছে, আর কোন দলকে আপনার প্রতিপক্ষ হিসেবে আপনি দেখছেন? দেখুন, কালীগঞ্জের বিগত দিনের যে সমস্ত নির্বাচন হয়েছে তার ফলাফল যদি দেখেন, কালীগঞ্জে মূলত মূল বিরোধী পক্ষ বিজেপি। কিন্তু আমি প্রচারে বেরিয়ে কোথাও বিজেপি বা কংগ্রেসকে খুঁজে পাচ্ছি না। চারিদিকেই আমাদের দিদির প্রতি লোকজনের ভালোবাসা। তো এই উপনির্বাচনে বিরোধী খুব বেশি যে দাঁত কামড়াতে পারবে, আমার সেটা মনে হয় না। বিরোধীদের অভিযোগ, এলাকার কোনো উন্নয়ন সেভাবে হয়নি, এখানকার স্বাস্থ্য পরিষেবাও ঠিক নেই, কর্মসংস্থানের কোনো প্রসার ঘটেনি। এই বিষয়ে আপনার মতামত কি? এলাকায় কিছু হয়নি এটা একদম মিথ্যে কথা। এলাকায় প্রচুর উন্নয়নের কাজ হয়েছে। কালীগঞ্জ ব্লকে যখন আমি যাচ্ছি নিজেই দেখছি যে এই রাস্তা নতুন হয়েছে, এই
আইমাস লাইটটি বসেছে বা এই স্কুলটি তৈরি হয়েছে। কিন্তু একটা বড় এলাকায় সমস্যা তো কিছু থাকতেই পারে। হসপিটালগুলোতে আমি গিয়ে দেখেছিলাম কয়েক জায়গায় ডক্টর নেই, এটা একটা সমস্যা, এবং সেই সমস্যা থেকে পিছু হটার তো কোনো কারণ নেই। আমাদের চেষ্টা করতে হবে সেই সমস্যার যাতে সমাধান হয়। এবং হ্যাঁ, কর্মসংস্থান দেশ জুড়েই একটা সমস্যা। আপনারা দেখেছেন, বিশেষ করে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যবে থেকে ক্ষমতায় এসছে, 2014 সালের পর থেকে আজ 45 বছরে ভারতবর্ষে বেকারত্বের হার সর্বোচ্চ। এর থেকে লজ্জার কিছু হয় না। কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের বাংলার যুব সমাজের পাশে আছেন, এবং কোনো না কোনোভাবে তারা যাতে মানে কর্মক্ষেত্রে জয়লাভ করতে পারে, আমরা একটা দল হিসেবে তার চেষ্টা করব, এবং আমি চেষ্টা করে যাব, আমার ঊর্ধ্বতনকে জানাবো যদি আমরা যুব সমাজের পাশে থাকতে পারি। স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য কোন পদক্ষেপ আপনি নেবেন? না, হাসপাতালের পরিকাঠামো কালীগঞ্জে যথেষ্টই ভালো, কিন্তু সব জায়গায় তো একটা জায়গার উন্নতিকরণের একটা জায়গা থাকে। সেই জায়গাগুলোতে হসপিটালগুলোর আরো উন্নতিকরণ, আরো ফেসিলিটি যাতে বাড়ানো যায়, আমরা সেই চেষ্টা করব। পাশাপাশি ডক্টরের সংখ্যা যাতে বৃদ্ধি পায়, সেই আমি আবেদন আমার ঊর্ধ্বতনকে আমি জানাবো। যুব সমাজের প্রতি আপনার কি বার্তা থাকবে? যুব সমাজের কাছে একটাই বার্তা, তোমরা ভালো করে পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনা করো, তোমাদের পড়াশোনা এবং শরীরের খেয়াল রাখা এই দুটোই মূল কর্তব্য এই বয়সে। এবং তারপর অবশ্যই আমি নিজে ইঞ্জিনিয়ারিং পড়েছি। আমি 15 বছর একটা তথ্য প্রযুক্তি সংস্থার সাথে যুক্ত ছিলাম। তো চাকরি কোন কোন ক্ষেত্রে হতে পারে আমার একটা বেসিক আইডিয়া আছে। আমি একটা মিটিংও করেছিলাম যুব সমাজকে, সেটাও বলেওছি, আমার দিক থেকে তোমাদের যে কোনো রকম সহযোগিতা দরকার হবে, আমি সবসময় তোমার পাশে দাঁড়াবো, এবং বড় দিদি হিসেবে সেই গাইডেন্সটা দেবো। প্রচারে কোন ফ্যাক্টরটা বেশি কাজে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী না লাল সাহেবের দেখুন, কন্যা? দিদির থেকে বড় তো কিছু নেই, মমতা ব্যানার্জি দলের প্রার্থী, সেটাই শেষ কথা। সেই সঙ্গে সঙ্গে আমার বাবা অনেক পুরনো দিনের তৃণমূল কংগ্রেসের এখানকার সৈনিক, তারও একটা লেগাসি রয়েছে, মানুষ ভালোবাসে। তো দিদির আশীর্বাদ এবং বাবার দোয়া নিয়ে আমি এই নির্বাচনে লড়ছি। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ আপনার হয়েছে? ডাইরেক্ট হয়নি, আমি অধীর আগ্রহে মানে আগ্রহে অপেক্ষা করছি কবে দিদির সঙ্গে আমার প্রথম সাক্ষাৎকার হবে, এবং ওনার প্রণাম এবং আশীর্বাদ নেব। কালীগঞ্জ বিধানসভার তেজনগর ঘাটে ব্রিজের দাবি সাধারণ মানুষের, কি বলবেন এই বিষয়ে? কালীগঞ্জ জুড়ে প্রচুর কাজ হয়েছে। আমাদের এমপি ম্যাডামের ল্যাডেও বেশ কয়েকটা কালভার্ট নির্মাণ হচ্ছে। তেজনগরের এই দাবিটা আমার জানা। তো এটা একটা বড় অঙ্কের অর্থের প্রয়োজন। আমি অবশ্যই এই দাবিটা আমাদের যিনি এমপি ম্যাডাম আছেন, মৌহাদির সাথে আলোচনা করব, এবং চেষ্টা করব কোনো একটা খাতে যদি এই ব্রিজটা করে দেওয়া যায়। বিধানসভার ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? ভোটারদের উদ্দেশ্যে একটাই বার্তা, দেখুন, এতগুলো বছর ধরে দিদি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বাংলার মানুষের পাশে থেকে বাংলাকে আগলে রেখেছেন, এবং আমরা কালীগঞ্জের মানুষের পাশে থেকে তৃণমূল দল হিসেবে প্রচুর কাজ করেছি, দিন রাত্রি আপনাদের পাশে থাকছি। এবং বাবা চলে যাওয়ার পর বাবার মেয়ে হিসেবে কোথাও না কোথাও কালীগঞ্জের সঙ্গে নিজের একটা আত্মিক যোগাযোগ খুঁজে পেয়েছি, এবং আপনাদের হয়ে আপনাদের পাশে থেকে কালীগঞ্জের পাশে থাকতে চাই, কাজ করতে চাই, আপনাদের উপকার করতে চাই। আপনারা আমাকে সেই সুযোগটুকু দেবেন, আমি এইটুকু আশা রাখি। কালীগঞ্জের একদা আবেগ এবং কর্মসংস্থানের ভিত সুগার মিল, যা বন্ধ দীর্ঘদিন, এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন, এখানে যে সুগার মিলটা ছিল ওটা খাইতান গ্রুপের, ওটা একটা প্রাইভেট মিল ছিল, যেখানে সরকারের হস্তক্ষেপ করার কোনো জায়গা ছিল না। ওই মিলে আমার বাবাও অনেক আগে জেনারেল ম্যানেজার ছিলেন, মিলের পুরো বিষয়বস্তুটাই আমার জানা। তো যেহেতু ওটা প্রাইভেট প্রপার্টি, তাই সরাসরিভাবে সরকারের হস্তক্ষেপ করার জায়গা নেই। কিন্তু খাইতান গ্রুপের সাথে আমার পারিবারিক চেনা জানাশোনা আছে। আমার খুব ইচ্ছা আছে, বাবাও এটা করেছিলেন, খাইতান গ্রুপের সাথে একবার একটা মিটিংয়ে গিয়ে যদি ওই মিলটাকে ঘিরে আমরা কিছু ভাবতে পারি, তাতে পলাশী 2 নম্বর অঞ্চলের এবং সমগ্র কালীগঞ্জেরই প্রচুর কর্মসংস্থান হবে বলে আমার বিশ্বাস। আমার এটা মাথায় আছে, এবং আমি সেটার জন্য চেষ্টা করব। আচ্ছা, এলাকায় অনেকেই বলে লাল সাহেব বিধায়ক হলেও তাকে ঘরের মানুষ হিসেবেই পেয়েছিলেন। আলিফা আহমেদ জিতলে তাকে কি সাধারণ মানুষ ঘরের মেয়ে হিসেবেই পাবে?
দেখুন, আমার বিগত যে ১৫ বছরের কর্মজীবন সেটাকে আমি ত্যাগ করে আজকে এই কালীগঞ্জের মানুষের ডাকেই কোথাও না কোথাও মাটির টানে আপনাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছি। এবং যতদিন আপনারা আমাকে সুযোগ দেবেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের সভানেত্রী চাইবেন, আমি এই কালীগঞ্জের মাটিতেই থেকে মানুষের সেবা করতে চাই এবং আপনাদের ঘরের মেয়ে হয়ে উঠতে চাই। বিভিন্ন নির্বাচনে বিরোধীদের অভিযোগ শোনা গেছে ভোট সন্ত্রাসের। এখানেই কি সেই একদম অভিযোগটা ভিত্তিহীন উঠবে? অভিযোগ। কোনোদিন কালীগঞ্জের বুকে কোনো সন্ত্রাস হয়েছে বলে আমার জানা নেই এতগুলো বছরে। বিরোধীরা প্রচুর মিথ্যে কথা বলে, সেগুলোকে ইগনোর করাই ভালো। প্রশাসনের ভূমিকা কেমন নজরে এসেছে? প্রশাসনের মতোই কাজ করছে। এক্সট্রা আলাদা করে কিছু বলার নেই আর কি, তারা তাদের মতো কাজ করছে। আমার বিশ্বাস পুরো কালীগঞ্জ জুড়ে শান্তিপূর্ণ ভোট এবার হতে চলেছে।